দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। এমন সব হতাশার মাঝেও কিছু সরকারি বেসরকারি ও উন্নয়নমূলক সংস্থা প্রতিনিয়ত আমাদের আশার আলো দেখাচ্ছে। তবে তার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে আপডেট। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, সাথে আছি আমি সিউল আহমেদ। আজ আমরা দেখব এই সপ্তাহের বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথমে আমরা একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ সেনাবাহিনীতে তাদের 95তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে জনবল নিয়োগ দেওয়া হয়েছে। আমরা সেটির বিস্তারিত সেটি নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে, আমরা যদি দেখি প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, পদের নাম হচ্ছে 95তম বিএমএ লং কোর্স, অর্থাৎ যেটি দীর্ঘমেয়াদী কোর্স হিসেবে পরিচিত। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি এবং এইচএসসি পাস থাকতে হবে, এবং শারীরিক যোগ্যতা হচ্ছে পুরুষের উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি এবং নারীর জন্য উচ্চতা হচ্ছে 5 ফুট 1 ইঞ্চি। বয়স যদি আমরা একটু দেখি, সেটি হচ্ছে 1 জানুয়ারি 2026 তারিখে 16.5 থেকে 21 বছর হতে হবে। তবে সেক্ষেত্রে কেউ যদি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত হয়ে থাকেন, তারা কিন্তু 24 বছর পর্যন্ত হলেও আবেদন করতে পারবেন। এবং বেতন হচ্ছে সরকারের নিয়ম অনুযায়ী, এবং বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত হতে হবে। এবং আবেদন ফি হচ্ছে টেলিটক, বিকাশ বা রকেটের মাধ্যমে 1000 টাকা আবেদন ফি, এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 1000, অর্থাৎ এই 2000 টাকা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন ফি পাঠাতে হবে। এবং আবেদনের শেষ সময় হচ্ছে 21 মার্চ 2025। আমরা এরপরে একটি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে, সেটি হচ্ছে যে ব্র্যাক ইউনিভার্সিটি ম্যানেজার পদে নিয়োগের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এই সপ্তাহে। আমরা সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই যে ব্র্যাক ইউনিভার্সিটি আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য কী কী চাচ্ছে। তাদের পদের নাম হচ্ছে ম্যানেজার, যেটি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যান্ড স্কলারশিপ অফিসের জন্য, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর, অর্থাৎ মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। পদ সংখ্যা নির্ধারিত নয়, বয়সও তারা নির্ধারিত করেনি, এবং বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে, অভিজ্ঞতা 5 বছর, কর্মস্থল হচ্ছে ঢাকাতে, এবং আগ্রহীরা ব্র্যাক ইউনিভার্সিটির মাধ্যমে আবেদন করতে পারবে। অর্থাৎ তাদের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে ক্যারিয়ারে আপনার যে অ্যাকাউন্ট আছে সেটি খুলে কিন্তু আপনারা খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারেন। এই আবেদনের শেষ সময় হচ্ছে 25 জানুয়ারি 2025। আমরা একটি হিট বাংলাদেশ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা রয়েছে, সেটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। তারা একটি মেডিকেল অফিসার পদের জন্য জনবল নিয়োগের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, সেটি নিয়ে আমরা একটু দেখতে চাই। প্রতিষ্ঠানের নাম হচ্ছে হিট বাংলাদেশ এবং পদের নাম হচ্ছে মেডিকেল অফিসার। তারা শিক্ষাগত যোগ্যতা যেটি চেয়েছে, অর্থাৎ হচ্ছে MBBS কমপ্লিট থাকতে হবে। পদ সংখ্যা হচ্ছে মাত্র একটি, অভিজ্ঞতা হচ্ছে 2 বছরের জন্য, এবং বেতন যদি আমরা দেখি সেটি হচ্ছে 75,946 টাকা বেতন। তবে চাকরিটি হচ্ছে একটি চুক্তিভিত্তিক চাকরি, এবং আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে সেই চুক্তি কিন্তু আরও বাড়তে পারে। এবং বয়স হচ্ছে 40 বছর, এবং প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। কর্মস্থলটা একটু খেয়াল করতে হবে, সেটি হচ্ছে হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং সিলেট। এই 4টি জেলাতে কিন্তু আপনার কর্মস্থল হবে, এবং আবেদনের শেষ সময় হচ্ছে 17 জানুয়ারি 2025। দর্শক, চাকরি বাজার থেকে এখন আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন চাকরির বাজার। আমরা এবার বেসরকারি ব্যাংক নিয়ে একটু আলোচনা করতে চাই। বাংলাদেশের যে একটি বেসরকারি ব্যাংক আছে, ওয়ান ব্যাংক PLC, তারা কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। প্রথমে যদি দেখি, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওয়ান ব্যাংক PLC, অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি। পদের নাম হচ্ছে ব্রাঞ্চ সেলস অফিসার, যেটি আসলে BSO নামে পরিচিত। আর তাদের যে বিভাগ, সেটা হচ্ছে রিটেল ব্যাংকিং ডিভিশন বিভাগের জন্য তারা লোক চাচ্ছে, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক, অর্থাৎ হচ্ছে অনার্স কমপ্লিট থাকতে হবে, BBA হতে পারে। পদ সংখ্যা হচ্ছে 50 জন, অর্থাৎ তারা এই ব্রাঞ্চ সেলস অফিসারের জন্য 50 জন লোক আসলে নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা দিয়েছেন, এবং বয়স হচ্ছে নির্ধারিত নয়, বেতন আসলে আলোচনার সাপেক্ষে, অভিজ্ঞতা হচ্ছে 1 বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও যারা আছে, যারা অনভিজ্ঞ আছে, তারাও কিন্তু আবেদন করতে পারবেন, এবং কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে। আগ্রহীরা ওয়ান ব্যাংকের মাধ্যমে আবেদন করতে পারবে, যে অনলাইন রয়েছে সে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 18 জানুয়ারি 2025। আমরা আরেকটি বেসরকারি ব্যাংক নিয়ে একটু আলোচনা করব, সেটি হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক, প্রাইভেট লিমিটেড কোম্পানি। তারাও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা একটু বিস্তারিত দেখতে চাই। সেটি হচ্ছে যে আল আরাফা ব্যাংকের যে ইসলামী ব্যাংক রয়েছে, তাদের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, এবং আগ্রহীরা কিন্তু 15 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। আমরা একটু বলতে চাই, সেটি হচ্ছে যে
প্রতিষ্ঠানের নাম হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক এবং রিটেল বিজনেস হাব যেটি রয়েছে সেই তার জন্য কিন্তু তারা আবেদন করতে পারবে এবং তারা কিন্তু স্নাতক চেয়েছে, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তারা খুব একটা চায়নি। আর বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে এবং এই জবটা হচ্ছে ফুল টাইম, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় হচ্ছে 15 জানুয়ারি 2025। এবং একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে কর্মস্থল হচ্ছে দুটি জেলাতে, ঢাকাতে এবং চট্টগ্রামে। দর্শক, চাকরি বাজার থেকে এখন আমরা ছোট্ট আরেকটা বিরতিতে যাব, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন চাকরির বাজার। আপনারা নিশ্চয়ই জানেন প্রতি সপ্তাহে আমাদের সাথে একজন কর্পোরেট অতিথি উপস্থিত থাকেন, যিনি আমাদের চাকরির বাজারও বিভিন্ন কর্পোরেট টিপস দিয়ে থাকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আরিফুল হক, যিনি ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক রিলেশনস, ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিস লিমিটেড। আরিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। ধন্যবাদ সিল। আচ্ছা আরিফ ভাই, আমরা একটু জানতে চাই, আসলে একটা বড় গণ অভ্যুত্থান গেল জুলাই আগস্টে আমরা দেখলাম, এরপরে বর্তমানে আসলে এখন চাকরির বাজারের কি অবস্থা? কারণ তখন কিন্তু অনেকগুলো চাকরি দেখলাম আমরা পুরোপুরি বন্ধ হয়ে গেল। এখন আসলে আপনাদের কি মনে হচ্ছে, গত 4-5 মাসে চাকরির বাজারটা কি একটু রানিং হয়েছে? এখন অবশ্যই আগের থেকে অবস্থা অনেকখানি স্বাভাবিক হয়ে আসছে। আমি যেহেতু বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট হেলথ কেয়ার কোম্পানিতে কাজ করি, যেটা হচ্ছে ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড, আমি আমাদের জায়গা থেকে যদি একটু বলি, এখন কিন্তু আসলে খুব দ্রুত অনেকগুলো রিক্রুটমেন্ট কিন্তু চলছে। আর চাকরির বাজারের ক্ষেত্রে আমি একটু হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশের হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা অপার সম্ভাবনা আছে চাকরির বিষয়ে। একটা সময় পর্যন্ত কিন্তু মনে করা হতো যে শুধুমাত্র ডাক্তার হচ্ছে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিটা রান করে, বাট সেটা কিন্তু পুরোপুরি এখনকার সময়ে পুরোপুরি কিন্তু ব্যাপারটা এরকম না। রাদার হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিটা এখন কিন্তু ভ্যালু ড্রিভেন। আপনার হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য কোর পিলার্স হয়তো ডক্টর, মেডিকেল প্রফেশনালসরা, যেটা প্রবাবলি 65 to 70%, বাট বাকি যে 30% মানুষ আছে তারা কিন্তু ভ্যালুটাকে ড্রাইভ করছে। সো এই ভ্যালু ড্রাইভ করার জন্য কিন্তু আপনি যদি আমি একটু পেছন থেকে যদি আসি, যে 2010 সালের যখন ডিজিটাল বাংলাদেশ এর ঘোষণা আসে এবং তারই ধারাবাহিকতায় 2015 থেকে ডিজিটাল হেলথ কেয়ার সিস্টেম চালু হয়। হ্যাঁ, সো নতুন নতুন চাকরির যে সূত্র, যেমন ধরেন এখন কিন্তু হেলথ কেয়ারে বিআই এর ইউসেজ আছে, ডেটা ড্রিভেন হেলথ কেয়ার সিস্টেম আছে। হেলথ কেয়ারে কাজ করার জন্য এমপ্যাথি ইজ ওয়ান অফ দ্য কোর পিলার্স, যেটা খুব প্রয়োজন হয় আর কি। কাস্টমার সার্ভিস রিলেশনস, সো এই সেক্টরগুলো কিন্তু হেলথ কেয়ারে ওপেন। আচ্ছা আরিফ ভাই, আমি যদি একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আমরা তো আসলে বিভিন্ন অর্গানাইজেশন নিয়ে কথা বলি, হেলথ কেয়ারটা একদমই আমাদের দেশে হয়তো বা নতুন, অনেকে জানেও না। সেক্ষেত্রে যারা আসলে হেলথ কেয়ার সেক্টরে কাজ করতে আসতে চায়, যারা এক্সেপ্ট ডক্টর কিংবা নার্স, তাদের আসলে কোয়ালিফিকেশন কি কি দরকার আপনার, কিংবা মনে হয় যে কোন কোন জায়গাগুলোতে তাদের একটু নিজেদের ঝালিয়ে নেওয়া উচিত? আসলে যেটা হয়, হেলথ কেয়ার ল্যান্ডস্কেপটা একটু বোঝার প্রয়োজন হয়। আসলে স্বাধীনতার পর থেকে কি কি মেজর মাইলস্টোনগুলো আসলে হেলথ কেয়ার সেক্টরে আছে। লেটস সে একজন বিজনেস গ্র্যাজুয়েট যদি হয়, সে হয়তো আপনার ডেটা নিয়ে কাজ করতে পারে, সে হয়তো বিজনেস ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে পারে, কাস্টমার সার্ভিস নিয়ে কাজ করতে পারে। এখনকার হেলথ কেয়ারটা কিন্তু আর আগের মতো ট্রেডিশনাল না। আসলে যেরকম সরকারি সিস্টেমগুলোতে যেরকম গতানুগতিক ধারায় চলতেছে, সেটা কিন্তু 90s-এর সময় থেকে প্রাইভেট সেক্টর যখন আসে, তারপর থেকে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। এবং 15 পরে যখন ডিজিটালটা আসে, ইউ হ্যাভ সিন আ লট অফ স্টার্টআপস যারা আসলে হেলথ কেয়ার নিয়ে কাজ করছে। সো তারা কিন্তু আসলে নতুন নতুন প্রোডাক্ট আনছে মার্কেটে, প্রিভেন্টেটিভ হেলথ কেয়ারের জন্য কাজ করছে, প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে কাজ করছে। এবং আমাদের মতো লার্জেস্ট যারা হেলথ কেয়ার কোম্পানি আছে, যারা হেলথ কেয়ার এন্টায়ার ইকোসিস্টেম নিয়ে কাজ করে, তারা কিন্তু আসলে নতুন নতুন ক্ষেত্র তৈরি করছে। সো স্টার্টিং ফ্রম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারের ব্যাপারে যদি আমি একটু বলি, 2004 সাল পর্যন্ত কিন্তু বাংলাদেশে কোনো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার ছিল না। প্রাইভেট সেক্টর আসে 90s-এর সময়, 90s-এর লাস্টের দিকে, তখন বাংলাদেশে কোনো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার ছিল না। সো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার এই প্লটটা কিন্তু হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি আসলে তৈরি করেছে। এখন যেই হসপিটালগুলোতে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার যারা ইকুইপমেন্ট নিয়ে ক্লোজলি কাজ করে, সো এরকম অনেকগুলো ক্ষেত্র আছে। ইঞ্জিনিয়ারদের জন্য অফকোর্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, বিজনেস নিয়ে যারা কাজ করতে চায়, ফাইন্যান্স নিয়ে কাজ করতে চায়, HIS সিস্টেম আছে, সো ওইটার জন্য হয়তো একটা ট্রেনিং, এরকম নানান ক্ষেত্রেই আসলে হেলথ কেয়ারে কাজ করার সুযোগ আছে। তো আপনার কাছে কি মনে হয় যে হেলথ কেয়ার সেক্টরটা এখনও বুম করতে পারে না যেভাবে আসলে আমরা যদি ব্যাংকিং সেক্টর বলি, আমরা যদি মিডিয়া সেক্টর বলি, আমরা যদি অন্যান্য সেক্টরগুলো বলি, হেলথ কেয়ার সেক্টরটাকে আরেকটু মানে সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক আরেকটু কি এগিয়ে আসা দরকার বলে মনে করছেন? বেসরকারিভাবে আসলে হেলথ কেয়ার সেক্টরে এখন অনেক কিছু হচ্ছে, পরিবর্তনটা কিন্তু আসছে। এবং নতুন নতুন ইয়াং মাইন্ডসটা যদি হেলথ কেয়ার সেক্টরে আসে, আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে অফকোর্স আমি ইয়াং মাইন্ডস যারা আসলে হয়তো নতুন একটা সেক্টরে কাজ করতে চায়, চ্যালেঞ্জিং কিছু করতে চায়, তাদেরকে ইনভাইট করতে চাই টু ওয়ার্ক অন দ্য হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি। আচ্ছা, আমি যদি একটু উদাহরণ দিয়ে বলতে, ধরেন কেউ BBA-তে পড়াশোনা করবে, সে মার্কেটিংয়ে হোক, ফাইন্যান্সে হোক, অ্যাকাউন্টসে হোক, সে এখন
সবার প্রথম টার্গেট থাকে আমি কোনো ব্যাংকে চাকরি করব, আমি কোনো কর্পোরেটে চাকরি করব, প্রাইভেট সেক্টরে। সো প্রাইভেট সেক্টরগুলো তো অনেক ডিফারেন্ট, মানে অলমোস্ট সেম থাকে কালচারটা। পাবলিক হেলথ মানে পাবলিক এই হেলথ কেয়ার সেক্টরে আসলে এই কর্পোরেট কালচারটা কিরকম? অলমোস্ট সেম। হেলথ কেয়ার সেক্টরে কাজ করার আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ওয়ান অফ দ্য প্রি রিকুইজিট শুড বি এমপ্যাথি। সো হুএভার ইজ এমপ্যাথেটিক বাই পার্সোনালিটি, তাদের জন্য কিন্তু হেলথ কেয়ার সেক্টরে কাজ করা মানে একদম চ্যালেঞ্জিং এবং ফ্রেশ একটা পার্সপেক্টিভ দেবে তাদেরকে। যেমন অন্যান্য সেক্টরে যে স্কিলের পাশাপাশি হেলথ কেয়ারও সিমিলার সর্ট অফ স্কিল প্রয়োজন হয়, কিন্তু যেহেতু আমরা আসলে সবসময় লাইফ অ্যান্ড ডেথ নিয়ে কাজ করছি, এভরি মোমেন্ট ইজ ক্রুশিয়াল। এনি সর্ট অফ সার্ভিস ফ্রম এ বিবিএ গাই ইভেন, সেটা হয়তো কোনো পেশেন্টের জন্য খুব খুব ক্রুশিয়াল। সাপ্লাই চেনের কোনো একটা প্রোডাক্ট যেই ছেলেটা হয়তো সাপ্লাই চেনে কাজ করছে, সেটাও কিন্তু আসলে পেশেন্ট সেন্ট্রিক একটা সাপোর্ট হিসেবে কাজ করছে। সো হেলথ কেয়ার সেক্টরটা আসলে ইন্টারেস্টিং এবং বেশ ভাস্ট। তার সাথে এমপ্যাথির যদি একটা কানেকশন যদি থাকে ওই হিউম্যান নেচারের মধ্যে, তার জন্য জিনিসটা খুবই অ্যাসপায়ারিং এবং খুব তৃপ্তি আসবে আর কি এই সেক্টরে কাজ। হেলথ কেয়ারের স্যালারি স্ট্রাকচার কিরকম? কিরকম ইন আ সেন্স আমরা জানি অন্যান্য সেক্টরগুলোর স্যালারি স্টার্টিং কিরকম, মিড রেঞ্জ কিরকম, হাই লেভেলে কিরকম, এই সেক্টরে কিরকম? এই সেক্টরটা আসলে অন্য সেক্টর থেকে খুব একটা আলাদা না, প্রিটি মাচ সিমিলার, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা আসলে ইভেন হায়ারও ধরতে পারি ডিপেন্ডিং অন দ্য স্কিলস। একটু হেলথ কেয়ারের বাইরে যায়, আমি আপনাকে যেহেতু চিনি, মানে এই যে সকল স্টুডেন্টগুলো মানে ইউনিভার্সিটি লাইফে পড়াশোনা করতেছে, তাদের কোন কোন জায়গাগুলোতে এখন থেকে খুব বেশি পরিমাণে কাজ করা উচিত যদি তারা হেলথ কেয়ার সেক্টরে জব করতে চায়? কোন স্পেসিফিক কি, যেমন আমরা বলি না যে বিভিন্ন অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম করেন, যেটা করলে আপনার এই ভালো হবে, ওয়ার্কশপ করেন, হেলথ কেয়ারের জন্য কি এরকম কোনো প্রোগ্রাম আছে? কিংবা পাশাপাশি স্টুডেন্ট আসলে কি করতে পারে, কিংবা যারা চাকরির প্রত্যাশী তাদের জন্য আসলে কোনো সাজেশন যদি থাকে? রাইট, একজন ফ্রেশ গ্র্যাজুয়েটের জন্য আমার কাছে মনে হয়, সে তো ইউনিভার্সিটিতে অনেকগুলো কোর্স করেছে অ্যান্ড এভরিথিং, তার পাশাপাশি আমি সবসময় আসলে দুইটা জিনিসের উপর আলোকপাত করি। সেটা একটা হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন স্কিল, আর একটা হচ্ছে গিয়ে ইংলিশ স্পিকিং। এখন আমি একটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ বলি আপনাকে। একজন যখন চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসে, তাকে আসলে যদি প্রথমে প্রশ্ন করা হয় যে টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ, হ্যাঁ, এমপ্লয়ার কিন্তু তার হাতে থাকা সিভিতে যা আছে সেটা না দেখে বরং ডিফারেন্ট কিছু শুনতে চায়। সো অনেক ফ্রেশ গ্র্যাজুয়েটদের যখন আমরাও আমাদের জায়গা থেকে ইন্টারভিউ নেই, তখন দেখি যে তারা গতানুগতিক ধারায় যাচ্ছে। দেখেন, এই একটা প্রশ্ন করে আমরা কিন্তু অনেক কিছু মাপার চেষ্টা করি। আমরা মাপার চেষ্টা করি ছেলেটা আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে পারে কিনা, ছেলেটা লাইফে চ্যালেঞ্জিং কোনো ডিসিশন বা এক্সপিরিয়েন্স আছে কিনা। আমরা কিন্তু কখনো কখনো জিজ্ঞাসা করি যে হচ্ছে গিয়ে আপনি আপনার লাইফের সব থেকে ইন্টারেস্টিং ঘটনা বলেন, যেটা হয়তো সিভিতে লেখা নেই, যেটা সিভিতে লেখা নাই। অফকোর্স আমরা জানতে চাই যে তার স্টোরি টেলিং ক্যাপাসিটিটা কীরকম, তার প্রেজেন্টেশন স্কিলটা আছে কিনা। আমরা একটু আউট অফ দ্য বক্স জিনিসপত্র চাই। উই নো যে সিজিপিএ এক্স্যাক্টলি, এবং পাশাপাশি সিজিপিএ 3.5, 6, 7 অথবা ইভেন বিলো 3 ইজ ফাইন উইথ আস, বাট উই ওয়ান্ট দ্যাট ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা আসলে অনেক কিছু বলতে পারে। এরকম ক্যারিশমেটিক পার্সোনালিটি ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। সো ইয়াং জেনারেশন যারা এখন পড়াশোনা করছে, তাদের আসলে প্রেজেন্টেশন স্কিল অ্যান্ড ইংলিশ স্পিকিং। আরেকটা জিনিস খুব প্রয়োজন, দ্যাট শুড বি মেনশনড হিয়ার, দ্যাট ইজ কনফিডেন্স। ইটস আ প্রসেস বেসিক্যালি। আপনি যে কনফিডেন্ট ফিল করবেন, ইট ডাজন্ট হ্যাপেন ওভারনাইট। আপনাকে কোনো একটা স্টেপ বাই স্টেপ যেতে হবে। হ্যাঁ, সো এই তিনটা জিনিস ইজ ভেরি মাচ নিডেড ফর আ ফ্রেশ গ্র্যাজুয়েট। আচ্ছা আরিফ ভাই, একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বিভিন্ন কর্পোরেটের এনভায়রনমেন্ট একটু ডিফারেন্ট থাকে। আমরা এই প্রশ্নটা অনেককেই করি যারা আমাদের এখানে আসে, যে যখন আপনি প্রিভিয়াস এনভায়রনমেন্টে কাজ করতেছেন, নতুন একটা এনভায়রনমেন্টে যাবেন, যে আপনারা যারা ইন্টারভিউয়ার থাকেন, বোর্ডে বসেন, তারা কি এটাকে আসলে খুব ভ্যারি করেন যে আপনার ওই অফিসের এনভায়রনমেন্টটা এরকম, আমার অফিসের এনভায়রনমেন্টের সাথে এটা নাও মিলতে পারে, সো এই কারণে আমি আপনাকে নিব না, কিন্তু আপনার মানে প্রফেশনাল এক্সপিরিয়েন্স অথবা এডুকেশনাল এক্সপিরিয়েন্স খুবই ভালো, শুধুমাত্র আমার কোম্পানির এনভায়রনমেন্টের সাথে মিলছে না দেখে আমি। হেলথ কেয়ার কি অনেকটা এরকমই সেক্টরে কি এরকম? না, হেলথ কেয়ারে অ্যাকচুয়ালি অভিজ্ঞতা, ওনার একাডেমিক নলেজ, এই বিষয়টাকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া থাকে। এবং হ্যাঁ, কোম্পানির একটা কালচার তো অফকোর্স থাকে, যে আসলে কোম্পানি কালচারের সাথে সব থেকে বেশি কম্প্যাটিবল হয় তাকে ডেফিনেটলি প্রাধান্য দেওয়া হয়। বাট কোনো রকম আসলে এরকম বিভেদ করার কোনো, আমি যেমন এরকম অনেকের কাছ থেকে শুনেছি যে হ্যাঁ, আমার কোম্পানির যে কালচার, এটা আরেক কোম্পানির কালচারের সাথে মেলে না, সো অনেক ভালো ক্যান্ডিডেট আমরা নিতে চাই না, কারণ তাকে তো এখানে ফিট করার বিষয়। সো আমি একটু কম অভিজ্ঞতা সম্পন্ন লোক নেব, কিন্তু আমি ফিট করাতে পারি। সো হেলথ কেয়ার সেক্টরটা যেহেতু একবারই নতুন, এইখানে কি এই জিনিসগুলো খুব একটা কাজ করে না? এরকম কোনো বিভেদ নাই। রাদার আমরা আসলে ইয়াং ট্যালেন্ট চাই। আমরা চাই এরকম ছেলে মেয়ে যারা হচ্ছে অ্যাডাপ্টেবল। হেলথ কেয়ার সেক্টরে আসলে আপনাকে পেশেন্ট নিয়ে কাজ করতে হয়, আপনাকে পেশেন্ট ফেসিং কাজ করতে হয়। সো অ্যাডাপ্টেবিলিটি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেখানে আমরা আসলে লাইট শেড করি। সো আমাদের যে কালচার বা ইন্ডাস্ট্রির যে কালচার আছে, সেখানে সে অ্যাডাপ্ট করতে পারবে কিনা, তার হচ্ছে একদম টাইম ফ্রেম ধরে কাজ করার মেন্টালিটি, নাকি টাইম ফ্রেম ছাড়াও সে আসলে লম্বা সময় ধরে কাজ করতে পারবে যখন প্রয়োজন হবে, কোম্পানির যখন প্রয়োজন হবে। হ্যাঁ, কারণ দেখেন, এরকম অনেক সিচুয়েশন হয়, হয়তো
যেখানে আসলে একজন পেশেন্টের লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন আছে, যেখানে হয়তো আজকে কোনো কারণে কাস্টমার সার্ভিসে যারা কাজ করছে তাদেরকে 2 ঘন্টা বেশি কাজ করতে হবে, তাদেরকে হয়তো শনিবার দিন একটা শিফট বেশি করতে হচ্ছে। সো ইটস অ্যাবাউট গিভিং। দ্য হেলথ কেয়ার টোটাল ইন্ডাস্ট্রি ইজ অ্যাবাউট কেয়ারিং ফর পিপল। সো ওই জায়গা থেকে আসলে অ্যাডাপ্টেবিলিটি বা যে কোনো জায়গায় ফিট করে নেওয়ার মাইন্ডসেট অ্যান্ড কনফিডেন্স ইজ প্রিটি মাচ নিডেড। আপনার কি মনে হয় আসলে যে ইউনিভার্সিটি লেভেলে আমাদের যে কোর্সগুলো আমরা পড়ি কিংবা পড়ানো হয় সেখানে হেলথ কেয়ারটাকে আসলে পাবলিক হেলথ কেয়ার অথবা হেলথ কেয়ার এরকম কোনো কিছু আসলে অ্যাড করা দরকার এখন? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন সিউল। এই যে কারিকুলামটা, এই কারিকুলামটাতে আসলে প্রিভেন্টেটিভ হেলথ কেয়ার জিনিসটাকে অ্যাড করা উচিত বলে আমি মনে করি। এখানে আমি আপনাকে কয়েকটা জিনিস বলি, যেমন স্বাধীনতার পর থেকে শুরু করে 2016 পর্যন্ত একটা স্ট্যাটিস্টিক যদি আমি আপনাকে দেই, বাংলাদেশের মানুষের লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু 50 থেকে 73 হয়েছে। মাতৃ মৃত্যু হার যেটা 571 ছিল সেটা ড্রপ করে 173 হয়েছে, মানে 173 জন 1 লাখ মানুষের মধ্যে 2016 পর্যন্ত মারা গেছেন। চাইল্ড বার্থের ক্ষেত্রে 5 বছরের নিচে শিশু মারা যেত আগে 251, যেটা কমে কিন্তু 31 হয়েছে। এই ডেভেলপমেন্টগুলো কিন্তু এসছে বাংলাদেশের হেলথ কেয়ার সেক্টরে। নাও এই ডেভেলপমেন্টগুলোর ক্ষেত্রে গভর্নমেন্টের যেরকম রোল আছে, প্রাইভেট সেক্টরের সেরকম রোল কিন্তু আছে। সো এই সমস্ত রোল নিয়েই আসলে জিনিসগুলো চলছে আর কি। ওকে, আরিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্ত আপনি আমাদেরকে সময় দিয়েছেন ব্যস্ততার মাঝে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সিউল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদেরকে ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে আমাদের সাথে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।